দাদুকে টাটা করে দাও, দাদুকে টাটা করে দাও। হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ সোমবার, দুপুর এখন 2টো। দেশে আজ আমাদের এটা শেষ দিন। ব্যাগপত্রগুলো সব এক এক করে নামাচ্ছে, তাই আমি চট করে একবার মামার বাড়িতে গিয়ে দাদুর সাথে দেখা করে এলাম। এই তো সব নেমেও পড়েছে। রাহুল কই? দাদুর সাথে দেখা হয়েছে। যাবি না? দাদু আর মামুদের সাথে আদ্রিক এখনো মজা করে যাচ্ছে। ভারী সুন্দর কেটেছে ওর এই কটা দিন। ও এখনো বুঝেই উঠতে পারছে না যে সবাইকে ছেড়ে ও চলে যাচ্ছে। মিনিট 15 আগে গাড়িটাও চলে এসেছিল। ধীরে সুস্থে জিনিসগুলো সব রাখা হয়ে গেছে। আর এইদিকে সবারই যা চোখ মুখের অবস্থা, কান্নাকাটি শুরু করার আগে এবার আমরা বেরোই। ছেড়ে যাওয়ার কষ্ট তো সবসময় থাকে। এই কটা দিনের এই সুন্দর মুহূর্তগুলো নিয়েই না হয় একটা বছর কাটিয়ে দেব। আর এত ব্যস্ততার মধ্যে একটা বছর তো দেখতে দেখতেই কেটে যাবে। সবাইকে ছেড়ে আমরা এখন রওনা দিলাম। রাত 3টের সময় আমাদের ফ্লাইট আছে কলকাতা থেকে দোহা। দোহাতে ওই 2 ঘন্টার মতো লেওভার আছে। তারপর দোহা থেকে আর একটা ফ্লাইট নিয়ে একদম পৌঁছাবো বেলজিয়ামে। সব মিলিয়ে প্রায় এখন 16-17 ঘন্টার একটা জার্নি। আরামবাগ থেকে এয়ারপোর্ট পৌঁছাতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে। আর আমরা হাতে একটু টাইম নিয়েই বেরিয়েছি, কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি তারকেশ্বরে। চলে যাবার আগে বাড়ির সবার সাথে একটু সময় কাটাবো, তাই আমি আর সুপর্ণা একটু আগে আগেই বেরোলাম। আর মা সব গুছিয়ে বাগিয়ে তারপর মা, বাবা, ভাই কিছুক্ষণ পর বেরোবে। এখন বাজে রাত প্রায় 11টা। বিকালটুকু সবাই একসাথে বসে গল্প করলাম, খুব মজা করলাম। তো রাতে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর ওইদিকে অনেকক্ষণ আগে মা, বাবা, ভাইও চলে এসেছে। এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে ওই মোটামুটি 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে এখন চলুন নিজে চেনাশোনা শহরের রাস্তা দিয়ে শেষবারের মতো, মানে এইবারের মতো শেষবার, আবার যে কবে আসবো তার নেই ঠিক, সেই রাস্তাঘাট আর অলিগলিগুলো দেখতে দেখতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। আর যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার ঠিক আগের ব্লগই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এইবার আমাদের সাথে আমার মা যাচ্ছে বেলজিয়ামে। তো আমার মা বাবা বলুন বা শ্বশুর শাশুড়ি, এনারা নিজের দেশ ছেড়ে, বাড়ি, ব্যবসা, সংসার ছেড়ে কিছু দিনের জন্য গিয়ে যে আমাদের কাছে থাকবে, সত্যি কথা বলতে ওনারা বিদেশে একদমই যেতে চান না। অবশেষে মাকে রাজি করাতে পেরেছি। আর সেটা আমার কাছে কি পরিমাণ যে চ্যালেঞ্জিং ছিল সেটা আমিই জানি। মায়ের প্রথম ভিসা যখন অ্যাপ্লাই করি ওই লাস্ট অক্টোবর, তো সব নিয়ম মেনেই আমরা ভিসা অ্যাপ্লাই করি। কিন্তু আমাদের প্রবলেম যেটা হয়েছিল, ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি কারোর কোনো উপকারে লাগে। বেলজিয়ামে এক চান্সে ভিসা পাওয়াটা কিন্তু খুব কঠিন। খুবই ছোট ছোট কারণে ওরা ভিসা ক্যান্সেল করে দেয়। আর আমাদের যেটা প্রথম ভুল হয়েছিল, আমরা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই না করে ফ্যামিলি রিইউনিয়ন ভিসা অ্যাপ্লাই করেছিলাম। আর ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারি যদি আমাদের পিআর থাকে। আর দ্বিতীয় যেটা ভুল ছিল, যে ভিসা অ্যাপ্লাই করতে গেলে যে এখানে ব্যাংক ডিটেলস দিতে হয়, সেখানে বেলজিয়ামের নিয়ম যে আমার মা যতদিন থাকবে পার ডে 45 ইউরো করে, মানে ওই ধরে রাখুন 4000 টাকা। ওই 45 ইউরো করে যত ইউরো হবে সেই অ্যামাউন্ট টাকাটা ব্যাংকে নর্মাল অ্যাকাউন্টে রাখতে হবে। তো আমরা যেটা করেছিলাম, পুরো টাকাটাই ব্যাংকে এফডি করে রেখেছিলাম। এই দুটো কারণের জন্যই মায়ের ভিসাটা ক্যান্সেল হয়। তারপর 2 মাস বাদে আবারও আমরা ভিসা অ্যাপ্লাই করি। উইদিন 2 উইক্সের মধ্যেই মায়ের ভিসা চলে আসে। এই তো
কলকাতা এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। তো আমরা ওয়েট করছিলাম অচিন্তর এক বন্ধুর জন্য, লালটুদা। তো লালটুদা হচ্ছে এই এয়ারপোর্টেই জব করে। তো যেটা বলছিলাম আপনাদের, এত কিছুর পরেও আমাদের আরও একটা ছোট্ট ভুলের জন্য আজ হয়তো মা আমাদের সাথে যেতে পারতো না, আর এটা হচ্ছে লালটুদা। আর এই লালটুদা আজ না থাকলে মায়ের যাওয়াটা খুব চাপ হয়ে যেত। যতটা সহজভাবে আজ আপনাদের সাথে ঘটনাগুলো শেয়ার করছি, ততটাই কঠিন ছিল সেই দিনের পরিস্থিতি। একদিকে যেমন মাকে নিয়ে যেতে পারছি, সেটার জন্য আমার মনের মধ্যে যেমন খুশি এক্সাইটমেন্ট কাজ করছিল, অন্যদিকে সবাইকে ছেড়ে যাবার কষ্ট। যাই হোক, থ্যাংক ইউ লালটুদা, আজ তোমার জন্যই খুব স্মুথলি মাকে আনতে পেরেছি। আর শেষ মোমেন্টে মায়ের সাথে কি হয়েছে সেটা এয়ারপোর্টে ঢুকেই না হয় আপনাদের সাথে শেয়ার করি। তুমি যাবে? সবাই গেল। হ্যাঁ, থাম যাবে, থাম যাবে, পরে বারে থাম যাবে। টাটা করো, পারবে তো মা? হ্যাঁ, যেটা বলছিলাম, মায়ের ভিসা দিয়েছে 3 মাসের বেশি, ওই 100 দিনের মতো। তো আমরা ওই 3 মাসের কাছাকাছি একটা উইকেন্ড দেখে মায়ের রিটার্ন টিকিটটা বুক করেছিলাম, যেটা 3 মাসের থেকে একদিন বেশি ছিল। তো আমরা বোর্ডিং পাস যখন নিতে যাই, মায়ের বোর্ডিং পাস আর দিচ্ছিল না, যেহেতু রিটার্ন টিকিটটা 91 দিনের দিন ছিল। ওরা বলছিল ভিসা 100 দিনের দিলেও ট্যুরিস্ট ভিসায় 90 দিনের মধ্যে রিটার্ন টিকিট কাটতে হবে। তাই মাকে নিয়ে আসার এখন একটাই উপায়, রিটার্ন টিকিটটাকে রিস্কেডিউল করা। আর যেহেতু ওরা বোর্ডিং পাস ইস্যু করে দিয়েছিল, তাই আমরা অনলাইনেও টিকিটটা চেঞ্জ করতে পারছিলাম না। শেষে লালটুদার বন্ধুর মারফতে আমরা টিকিটটাকে রিস্কেডিউল করি। এত কিছুর পর যখন বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক করে মাকে নিয়ে যখন ফ্লাইটে উঠি, তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে মা আমাদের সাথে যাচ্ছে। আর এই তো মাত্র 3 থেকে 4 মিনিট হলো ফ্লাইটে সিটে এসে বসলাম। আমাদের আজকে কলকাতা থেকে দোহা যাবার ফ্লাইট রয়েছে। তো কলকাতা থেকে দোহা ওই মোটামুটি 6 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। কই দিয়েছো দেখি? খেলবে না? আর এই সময় রাতের অন্ধকারে প্লেনের এই ছোট্ট জানালা দিয়ে উপর থেকে দেখছিলাম নিচের এই মায়ানগরীকে। হুঁশটা ফিরল তার কিছুক্ষণ পরে, যখন একজন এয়ার হোস্টেস এসে হাতের মধ্যে ধরিয়ে দিয়ে গেল এই এক প্লেট ভর্তি খাবার দাবার। দাঁড়ান, চট করে আপনাদের দেখিয়ে দিই কি কি খাবার দাবার দিয়েছে। যেহেতু ভোরবেলার ফ্লাইট, তাই এখানে ছিল একটা চিকেন সসেজ, তার সাথে দিয়েছিল কিছু সেদ্ধ আলু আর ব্রোকলি, আর ছিল অমলেট। আর এই দিকে একটা ছোট্ট বাটিতে দিয়েছিল কিছু কাটা ফল, আর সব শেষে মিষ্টিমুখ করার জন্য একটা ডেজার্ট। আর হ্যাঁ, একটা ছোট্ট দেখে ক্রোসো আর পছন্দ মতো জুসও দিয়েছিল। তো আমরা শুরু করেছিলাম সসেজ দিয়ে, আর এই দিকে মা তো খুব চিন্তায় পড়ে গেছে যে সসেজটা কিসের, চিকেনেরই তো। তো মাকে সেটাই বলছিলাম, তোমার হিন্দু মিল অর্ডার করা আছে, চিকেন ছাড়া অন্য কিছু তোমাকে দেবে না। বলার পর দেখলাম শান্তিতে একটু খেলো। আর এই ভোরবেলা আমার না খুব একটা খেতে ইচ্ছা করছিল না, কিন্তু এত ভালো ভালো খাবার সহজে তো নষ্ট করা যায় না। তাই তো পেটে খুব একটা জায়গা না থাকলেও আস্তে আস্তে পুরো খাবারটাই খেয়ে নিয়েছি। আর ওই ভোরের দিকে খাবার দাবার খেয়ে তো ঘুমিয়ে গিয়েছিলাম ফ্লাইটে। তো চোখ খুলতেই দেখলাম প্রায় 5 ঘন্টা ফ্লাইট জার্নির পরে আমরা অবশেষে দোহায় এসে পৌঁছেছি। আর দোহাতে আমাদের মাত্র 3 ঘন্টা লেওভার টাইম আছে। তাহলে এখন চলুন, এখন আমরা ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টে বাসে উঠে পড়েছি, আর বাসে করে এয়ারপোর্টে ভেতরের দিকে যাচ্ছি।
এই যে পৌঁছে গেছি আমরা। আর এখানে তো ইমিগ্রেশনে কোনো ব্যাপার নেই, কারণ আমরা এয়ারপোর্টের ভেতরেই রয়েছি। আর হাতে এখন বেশ কিছুক্ষণ টাইম আছে, তাই 1 কাপ কফি নিয়ে এয়ারপোর্টের ভেতরটাই একটুখানি পায়ে হেঁটে ঘুরে নেওয়া যাক। আর এয়ারপোর্টের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। আর মায়ের জন্য তো এই সব কিছুই নতুন। মা তো এয়ারপোর্টে ঢুকেই অবাক দৃষ্টিতে চারিদিকটা দেখছিল, জানেন, এত সুন্দর করে সবটা সাজানো। তো চলুন, এখন আমাদের দোহা থেকে বেলজিয়াম যাবার সময় হয়ে এসেছে। ওই আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট কিন্তু ছেড়ে দেবে। আর ওই যে সাদা কালারের বাসটা দাঁড়িয়ে আছে দেখছেন, ওতে করেই আমরা এখন ফ্লাইটের কাছে যাব। চলুন, এবার জিনিসপত্রগুলো তুলতেও হবে। আর এই ফ্লাইটটা ওঠার পর মাকে তাও একটু নর্মাল লাগছে। আগের ফ্লাইটটায় তো একটু চুপচাপ আর মন মারা হয়েছিল, সবাইকে ছেড়ে এই এতদিনের জন্য যাচ্ছে বলে হয়তো। যাই হোক, মায়ের এই হাসি খুশি মুখটা দেখে এখন ভালো লাগছে। তো ফ্লাইটে উঠে সিট বেল্ট বেঁধে বালিশটা নিয়ে বসতে না বসতেই মনে হচ্ছিল আমি যেন এক্ষুনি ঘুমিয়ে পড়বো। কিন্তু জানালা দিয়ে উঁকি মারতেই দেখতে পেলাম ফ্লাইটটা যেখান দিয়ে যাচ্ছে, মানে তার ঠিক নিচেই ওইগুলো মনে হচ্ছে সাদা সাদা সব বরফ। না, এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে। তাই যতই টায়ার্ড থাকি না কেন, আর ঘুমিয়ে পড়লেই যদি কিছু মিস করে যাই, তাই চট করে আবার ঘুমাতেও পাচ্ছিলাম না। কোনটা দেখবে? তো এইসব করতে করতে দুপুরে খাবার দাবারও দিয়ে গেছে। তো আমি নিয়েছিলাম ননভেজ মিল, ভাত আর মাংস ছিল, মানে চিকেন ছিল, আর তার সাথে দিয়েছিল ডাল, আর এই দিকে আছে স্যালাড, ডেজার্ট, আর সাথে ছিল টমেটো জুস। যে কোনো জুস আপনি নিতে পারেন, তো আমি তো টমেটো জুসটাই নিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া। এবার দুটো সিনেমা দেখি। আর ওখানে তো আদ্রিক বসে থাকতে থাকতেই ঘুমিয়ে গিয়েছিল, তাই ওকে একটু শুইয়ে দিলাম। অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি, আর মাত্র দেখাচ্ছে 1 ঘন্টা। দুপুর এখন 3টে। ফাইনালি আমরা এত ঘন্টা জার্নির পরে বেলজিয়ামে এসে পৌঁছালাম। ইমিগ্রেশনের কাজ হয়ে গেছে, জিনিসপত্র সব নিয়ে নিয়েছি। আর এয়ারপোর্ট থেকে বেরিয়েই খুব তাড়াতাড়ি আমরা একটা ট্যাক্সিও পেয়ে গেছি। লাগেজগুলো ঠিকঠাক করে গাড়িতে রাখা হয়ে গেছে। এখান থেকে বাড়ি প্রায় আধ ঘন্টার মতো লাগবে। চলুন এবার ধীরে সুস্থে যাই। এই যে চলে এসেছি। চলুন জিনিসপত্রগুলোকে নিয়ে এবার বাড়িতে ঢুকি। বাইরেটা এখনো বেশ ঠান্ডা। তো এখানে এসে মা তো প্রায় কাঁপতে কাঁপতে এক প্রকার বাড়ির ভেতরে ঢুকলো, কারণ এখনো বাইরে অনেকটাই ঠান্ডা রয়েছে। তো চলুন এবার ঘরের ভেতরে ঢুকে নিয়ে আপনাদেরকে দেখাই আদ্রিক কি করছে। বাড়ি আসতে না আসতেই দিদুর জন্য ও নাকি চা বানাচ্ছে। দিদু ওর বাড়িতে প্রথম এসেছে বলে কথা। রাত এখন 8টা। এসেছি বাড়ির পাশেই একটা চাইনিজ রেস্টুরেন্টে। এতটা ট্রাভেল করে সবাই খুব ক্লান্ত, আবার বাজার করে রান্না করা, এত সব ঝামেলার মধ্যে আজ আর গেলাম না। তাই এখান থেকে রাতের খাবারটা খেয়ে বাড়ি ফিরবো। তাহলে এখন চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।